আমি দেবো না আচ্ছা ভালো করে দেখি বুদ্ধি কত এই কার বুদ্ধি বেশি বুদ্ধি বেশি শোনা আইলি ভালো করে শুনবা ধরো একটা রেখা আছে ভালো করে শুনবা ধরো একটা রেখা আছে রেখাকে যদি দুটো খণ্ডে ভাগ করতে হয় তাহলে একে কবার কাটবে মানে ধরো একটা সুতো আছে সুতোকে দুটো খণ্ডে ভাগ করতে গেলে কতবার কাটতে হবে আর যদি তিনটে খণ্ডে ভাগ করতে যায় তাহলে দুবার তাহলে দুবার ভাগ করে তিনটে খণ্ড হয়ে যাচ্ছে না আর যদি চারটে খণ্ডে ভাগ করতে যায় তিনবার পাঁচটা খণ্ডে ভাগ করতে গেলে চারবার মোরাল দোষটি কি যতগুলো ভাগে ভাগ করবো তার থেকে একটা ভাগ একবার কম ভাগ করতে হবে ঠিক এরপরে তোমার বাচ্চারা বোঝে ঠিক আছে তোমাদের কেমন তুমি এরকম করতে পারো না কিন্তু দাদা তুমি বাইরে আমাদের কামড়াচ্ছে ইনসাল্ট করছো তুমি আমাদের হ্যাঁ বলো না বারবার 222 পাতা বারবার নিচে বলি 22 বলে লাস্ট অধ্যায় ওটাতে 23 মানে ও নিচে বলি 23 হ্যাঁ ওর কি পেজ কত করতে গো বলে 222 দেখো কোশ্চেনে বলেছে যে এই আহিলি কোশ্চেনটা পড়ো তো নিচে বলি 23 এর একের কোশ্চেনটা পড়ো তার দেখে মনে হয় ওটা একের কোশ্চেনটা আর একটা দুখানা দেখতে তো আছে একটা খাতায় একটি 10 সেমি করে সরবে আপনি কোনটা এমন কোন নেই যে করি না কোশ্চেন দিকে দেখ কাকা এমন কোন নেই জানি আমি জোরে জোরে পড়ো আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশকে সমান তিনটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখব আচ্ছা শোনো তাহলে এখানে বলেছে যে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা 9 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আঁকি আর সেটাকে সমান তিন ভাগে ভাগ করব তখন বলি যে যদি তিনটে ভাগে ভাগ করতে হয় তাহলে ভেতরে কতগুলো দাগ কাটবো দুটো কাটবো ঠিক আছে তো সর্বপ্রথমে খাতার মাঝখানে উপরে অন্তত 10 সেন্টিমিটার জায়গা ছেড়ে দিয়ে আচ্ছা এই ছবির ক্ষেত্রে মনে রাখবে ছবিগুলো হচ্ছে অনেকটা জেড এর মতো হবে এরকম স্ট্রাকচারে হবে কিন্তু উপরেও জায়গা লাগবে নিচেও জায়গা লাগবে তুমি আগে করতে পারো নিচে করে 23 লেখা আছে পেজ 222 লেখা আছে কোশ্চেন নাম্বার 1 লিখে দাও আর কি সমস্যা 222 তো না পেজ 222 ভগবান চোখ দিয়েছে হ্যাঁ ঠিক আছে এই কোন খাতার মাঝখানে তোমরা পড়ে ভালো ভালো করে দেখো না খাতার মাঝখানে আগে 9 সেন্টিমিটার দাগ কাটো তাহলে 9 সেন্টিমিটার দাগ হচ্ছে 5 করে নিলে 5 একটা 45 5 বেশি আচ্ছা তাহলে খাতায় প্রথমে 9 সেন্টিমিটার একটা দাগ কাটবা এই আমি তুই শিখে যাবো তারপরে করো 9 সেন্টিমিটার ভালো দাগটা মাথায় বাড়িতে প্র্যাকটিস করো না পরে বেশি করো ঠিক আছে হয়ে গেছে 9 সেন্টিমিটার দাগ কেটেছো ভালো করে দেখো দাগের এই সাইডে এ লিখবা দাগের এই সাইডে বি লিখবে দূরে দূরে লিখবা
স্কেল দিয়ে নামবো। এরপরে হচ্ছে কম্পাস লাগবে। কম্পাস লাগবে। কোন পাশে তো নেই আচ্ছা আমার জন্য সেটা একটুখানি বলে দিন ছবিটি বুঝাতে তাহলে সবার 9 থেকে দাগ কাটা হয়েছে? হ্যাঁ। সব নিচে করো, নিচে করো। তারা আমার হয়নি ও তুই যে বলেছ বল করে নিতে আমরা করতে তুই বললি না তুমি না করে বসি না। না করো। হ্যাঁ ইল্লি বল থাকে ইল্লি বল থাকে হয়ে গেছে। এবার শোনো, এবার এবার এই সাইডের উপরে আমরা 60 ডিগ্রি আঁকবো, এই সাইডের নিচে আমরা 60 ডিগ্রি আঁকবো। কি বললাম 60 ডিগ্রি আঁকার নিয়ম কি? কম্পাস আচ্ছা কি বললাম এর নির্দিষ্ট মাপ নেবা, মাপ নেওয়ার পর একবার কাটবা, যেখানে কাটলো সেম মাপ নিয়ে সেখানে একবার কাটবা। একবার বলো না আবার কম্পাসে এই সেম মাপ থাকলো, মাপলে বি বিন্দুতে বসাবা, একবার বড় করে কাটবা, কাটার পর তাহলে নতুন যে বিন্দু পেলাম সেখানে বসিয়ে আরেকবার এখানে কাটবা। একটু করে করো যেকোনো এক জায়গায় দিয়ে দাও উল্টো করে বলো দেখ কি করলে আরেকবার বলো না 9 সেন্টিমিটার দাগ কেটেছি, হ্যাঁ কেটেছি দুই সাইডে এবি লিখে দিয়েছি, হ্যাঁ লিখেছি কম্পাসে নির্দিষ্ট মাপ নিয়েছি, দাঁড়াও হ্যাঁ নিচে এ বিন্দু থেকে ফার্স্ট রাউন্ড ঘুরিয়েছি, দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ঘুরেছি ঘুরেছো, যেখানে কাটলো সেম মাপ নিয়ে এখানে কাটো, হ্যাঁ কেটেছি কম্পাস তোলো, বি বিন্দুতে চলে যাও, হ্যাঁ নিচের দিকে কাটো, ও কেটেছি কেটেছি যেখানে কাটলো সেখান থেকে আরেকবার কাটো। ডাক্তার দেবো হ্যাঁ এবার বড় বড় দাগ কাটো, বড় করে। দাদা কত বড় কে? আরে খুব একটা বড় করতে অন্তত 8 সেন্টিমিটার তো কাটো। আচ্ছা এই একটা হলো, হ্যাঁ জেডের মতো হবে না। হ্যাঁ কত শেপ বিট দাঁড়া চিনি। বাবা না বলছি বুঝলে কিছু বললো না কি মা আমরা বললো না দিচ্ছে বললো না দিচ্ছি যাই হোক বললো না বললো ওটা আদৌ তো এই না বললে না বাবার নাম ওরা মারা দরকার মারা হ্যাঁ ঠিক আছে। দাদা বলছে আচ্ছা, করেছি ওই ডাক্তার তাকাও একদম না, বাবার নামটা বলবো। আরে বলি ওর বাবার নাম বাবার নাম না, আমি খাতা দেখো বাবার নাম বাবা ছেলে ঠাকুরের নাম এ হয়ে গেছে একটুখানি। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে যে ভালো করে শুনবা, এই যে রেখা পেয়েছি 9 সেন্টিমিটারের, এর মাঝখান দিয়ে দুটো দাগ কাটতে হবে। তাহলে বুঝে যাবে দাগ কাটবো কি করে। যদি এখানে দুটো দাগ কাটতে হয় তাহলে কম্পাসে নির্দিষ্ট মাপ নেবা। কটা দাগ কাটতে হবে বললাম? তো তাহলে কম্পাসে নির্দিষ্ট মাপ নেবা, নির্দিষ্ট মাপ নিয়ে তারপরে দেখবেন এ বিন্দুতে বসিয়ে এ রেখাকে একবার কাটবা, যেখানে কাটবো তাহলে একটা বিন্দু এ বিন্দুতে বসিয়ে একবার কাটবো, এখানে যেখানে কেটেছি কত বড় না ভাই সেখানে বসে আরেকবার কাটবো। দেখো তো দুটো বিন্দু পেয়ে গেলাম না? একই মাপ নিয়ে বি বিন্দুতে বসাবা, দিয়ে এদিকে একবার কাটবা, যেখানে কাটলো সেখানে বসে আরেকবার কাটবো, তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম। কম্পাসে নির্দিষ্ট মাপ নাও, এ বিন্দুতে বসে একবার কাটো, যেখানে বসে যেখানে কেটেছে সেখানে বসে আরেকবার কাটো। হচ্ছে দুটো ভিতর দিয়ে দুটো দাগ নেওয়া দরকার আছে, দুটো বিন্দু পেয়ে গেছি, মাপ সেম থাকবে, বি বিন্দুতে বসে এখানে একবার কাটো, যেখানে কাটো সেখানে বসে নিচে আরেকবার কাটো। আচ্ছা এইবার শুনবা, এবার হচ্ছে যে দেখো এখানে প্রথমে কেটেছিলাম যে বিন্দুটা দিয়ে হয়েছে, এখানটা লাস্টের সঙ্গে সেটা জুড়বো, ফার্স্টের সঙ্গে। আচ্ছা এখানে নাম দাও, এই দাও ঠিক আছে, আগে নাম দাও, এটার নাম দাও পি, এটার নাম দাও কিউ, এটার নাম দাও হচ্ছে আই, এটার নাম দাও জে। পি কিউ আর সব বড় হাতের আইটা ছোট হাতের কেন ঠিক বলছো। দাও তাহলে এখন পি এর সঙ্গে জে জুড়ে দাও, ও দিয়ে দিছো আর কিউ এর সঙ্গে আই জুড়ে দাও। তাহলে মাঝখানে যে দুটো কাটা যে দুটো ছেদ বিন্দু দিলাম তাদের নাম দিয়ে এবিসি হয়েছে সি আর ডি।
বর্গ হয়েছে মোহন ঠিক আছে ওটা দেখো 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 আমি কেন বলবো তোমার জায়গা তো না তুমি নিচে ওখানে গিয়েছো ঝামেলা করলে আমার দোষ নিজে ঝামেলার মধ্যে যাবে ঝামেলায় পড়ে গিয়ে বলবো দাদা সামলাও ও কি মারো ওকে ধরে ওখানে গিয়েছে কি করতে চলে আসো এখানে ঝামেলা হবে নিজে ঝামেলায় গিয়ে ডুব মারবে দিয়ে একটু হলে দাদা দেখো ও ঝামেলা করতে বড় বড় নেক্সট ইয়ারে সেমিস্টার মজা হবে আমাদের বেলায় সেমিস্টার হবে। আরে সব থেকে সহজ সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন আর টিক মেরে বাড়ি চলে আসবে হ্যাঁ, প্রথম হয়েছে, second বারে সব বড় বড়। সেকেন্ড বারে এক মাসে লেই করছে। সব 2, 3, 2। তোমার পাস তো ভালো প্রথম বারে full marks, তারপর অর্ধেক। এবেলা ওটা এই স্কেল দিয়ে খেলা তোমাকে আবার কে বলেছে কি করে জানো তুমি দিদিদেরও ওই মারে যে পরীক্ষা হয় কোন পরীক্ষা হয়েছে ওই মারে ওই মার চেনো গোল করতে হয়েছে চ্যানেলে ভুল করেছে আচ্ছা হতো সব জায়গায় তাই আচ্ছা হতো ঠিক আছে গোল করেছে ভালো চাকরির জন্য করে হয়ে গেছে এটা ওটা মাঝখানে সিডি লেখা হয়ে গেছে এখন পরে বাইরে প্র্যাকটিস করো আচ্ছা কোশ্চেন পড়ো তো শুভদীপ আমি পড়ছি না কে বলে 23 এর একের কোশ্চেনটা পড়ো আমি নিজে পড়ছি সমাধান লিখতে হবে এটা বলবো ও তো পড়ে শোনাবে তোমার সমাধান দিতে পড়ো আমি স্কুলে নোটিফিকেশন কমে সাহায্য করব নয়সিমি ডটে একটি তাহলে আমি সঙ্গে সমান 3টি ভাগে ভাগ করব আর 8 ভাগে করব স্কেল দিয়ে মেপে দিই আচ্ছা স্কেল দিয়ে মেপে দেখো তো এই প্রতিটা ভাগে দৈর্ঘ্য কত হয়েছে 3 সেন্টিমিটার করে ঠিক আছে আজ বলে সমাধান সমাধান এই সমাধান করে দেখে দেখ ওরে হনুমান এ থেকে সি মাপো মাপো আগে 3 সেমি। সমাধান লিখবো জায়গায় তো সমাধান লিখবো ও নিচে তো একটুখানি সমাধান বই দেখে দেখে লেখো তুমি বলো আমরা লিখি। কি লিখবে তো লেখা আছে না স্কেল অফ আচ্ছা লেখো স্কেল অফ বেসিক কম্পোনেন্টের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশকে সমান তিনটি ভাগে ভাগ করা হলো পরিচয় করা হলো ওটা ডিপেন্ড এটা একটা এটা কালি শেষ ওটা তারপরে বই দেখে দেখো ভাগ করে দিয়ে যে ভাগ করা হলো ভাগ করির জায়গায় লিখবো করা হলো আর নিচে থেকে বানিয়ে লিখলে পরীক্ষায় পারবো না ওই জন্য বইয়ে যা থাকবে তাই লিখো এবং লেখা আছে যে প্রতিটি ভাগে দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে লিখে কি লিখবা স্কেল দিয়ে মেপে লিখলাম লিখবো স্কেল দিয়ে মেপে পেলাম 3 সেন্টিমিটার লেখা হলো লিখতে হবে লেখা কথাটা বাদ হবে না তাহলে। বলা আরে খেলে খেলে বললো তোমাকে আরে কথা বাদ দে না এগুলো কথা বলতে যাই ও মানে এটা না খেলে কথা বাদে না। যেমন ব্যাপার আছে লাস্টে যে লিখবো হচ্ছে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে পেলাম 3 সেন্টিমিটার সুদীপ ঠিক আছে তো লাস্ট লাইনটা একটু বলে দাও কি প্র্যাকটিক্যাল দিয়ে বই দেখে দেখে লেখো লাস্ট লাইনটা মেপে লিখি মেপে লিখলাম মেপে পেলাম লিখলাম তুমি লিখছো লাস্টে কি লিখবো একটু বল দাও মেপে পাই 3 সেন্টিমিটার মেপে পেলাম মেপে পাই পেলাম মেপে দেখলাম
দেখেছো? না দেখে লিখে দিলে। প্রথমে শুনে নেবে আমি আবার সেকেন্ড ঠিক হবে তো সেই মতো আচ্ছা ঠিক আছে বন্ধু এটা আবার কিছু আচ্ছা হয়ে গেল এটা। এরপরে হচ্ছে পেজ নাম্বার 223 বসে দেখি 23 এ চলে আসে। পেজ নাম্বার 223 বসে দেখি 23 এ চলে আসে। এখানকার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এক একটা স্টার দিয়ে রাখো। প্রায় প্রায় আসে তার একের কোশ্চেন ওই কি আসবে না আসবে আমি বলে দেবো না। ও দাদা ঠিক আছে যদি না আসে জিরে ফেলে কি করতে পারবা না না জিতে দাদা 3 টেস্টে দিলাম এক টেস্টে পাস আচ্ছা একের কোশ্চেনটা পড়ো তো দেখি করো করো। একটাই হ্যাঁ আবার আরে 24 টা এটা আমার ওটা ইয়ানা খাতা একটি 10 সেমি দৈর্ঘ্যে 60 একাংশে আমি স্কেপিং কিউ আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকু সরলরেখা অংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তাহলে বলো তো সুদীপ কত সেন্টিমিটার দাগ কাটতে বলেছে, কি নাম দিতে বলেছে, কি কটা ভাগ করতে বলেছে? 5টা। এবার বাকিরা বলো। আচ্ছা বলো তাহলে যদি 5টা ভাগ করতে বলেছে তো তাহলে ওর ভেতর দিয়ে কতগুলো দাগ কাটতে হবে? 4টে দাগ। তাহলে খাতায় 10 সেন্টিমিটারের দাগ টেনে নাও। খাতায় 10 সেন্টিমিটারের দাগ কেটে নাও। গ্যাপ দেবো পরে হ্যাঁ অবশ্যই আগেটার মতো সেম হবে। এসে এই বাবা কোন বলেছিল দাদা তুমি কামড়ানি করলে এটা কি মাইরা করে ভাগিয়ে যায় লিখতে গেছিলাম অন্য জিনিস পেয়েছি এই 100 সেন্টিমিটার তো অনেক দিন ধরে কৃষ্ণনগরে শান্তিপুরে দিঘিনগরে খুঁজে বেড়াচ্ছি পাইনি। যে দোকান থেকে জিনিস কিনছিলাম সেই দোকান থেকে উপরে তোলা আছে বস্তার মধ্যে যে একটা বাচ্চা তারপরে দাদা আচ্ছা এরপরে এটা হয়ে গেছে একটুখানি। আচ্ছা এবার এখানে এই যে এইটার নাম কি দিতে বলেছে? পিকিউ। তাহলে একটু দূরে পি লিখো এদিকে কিউ লেখো। আর আগেরটার মতো সেম পদ্ধতিতে প্রথমত 60 ডিগ্রি করে টান। এটা কাজ না হবে তুমি 60 ডিগ্রি থেকে ছোট নিতে পারো বড় নিতে পারো ওটা নিচে টানবো সেম আগের মতো উপরে নাও 60 ডিগ্রি থেকে ছোট হলে হবে না ছোট নাও বড় নাও যা কিছু নাও কোনো প্রবলেম নেই 60 ডিগ্রি। আসলে 60 ডিগ্রিটা না সবাই জনগণ আঁকতে পারে তো এই কারণে ওই থেকে 60 ডিগ্রি রাখো তুমি কি জনগণের মধ্যে পড়ো না? বেশি বড় হয়ে গেল হ্যাঁ সেম তবে একটা জিনিস খেয়াল রাখবো এখানটায় আচ্ছা এইগুলো হয়ে যাবে এখানে তো 4খানা দাগ টানতে হবে তাহলে 4খানা দাগে এটা ফুরিয়ে গেলে এমন যেন না মাপটা ঠিকঠাক রেখো কম্পাসের জন্য 4বার নেওয়া আছে 4 4টে ভেতরে 5টা ভাগ করতে বলেছে তাহলে 4খানা দাগ কাটতে হলে 4টে ভেঙে নেবো। ও চল আচ্ছা এইটুকুনি হয়ে গেছে নাকি সবার? তোমার কিসবই হয়ে যাবে ওই ঠিক আছে দাদা বড় করে হচ্ছে দাদা হ্যাঁ দাদা দাদা কিছু বলছো? দাদা বলুন দেখো 4বার 4টে ভাগ করতে হবে বলে যে 5টা ও 5টা ভাগ করে 4টে দাগ কাটতে হবে। আচ্ছা আমার এখানে ফুরিয়ে গেছে তোমরা একটা ছোট মাপ নিও
আমার এখানে তো শেষ হয়ে যাচ্ছিল, একদম মাথায় পৌঁছে গেছে। ভেতরে 4টে দাগ কাটো, 4টে। বড় করতে হবে তাহলে দাগটা। না বেশি বড় করবো না, ছোট করো না, নাহলে কিন্তু আঁটবে না। হ্যাঁ তোমার এই রেখাগুলো রশ্মিগুলো বড় করো। হয়তো দাঁড়া না ওটা খাতা হয়ে গেল চিনো মাত্র আগে বললে না তো। ওটা আটার বেলা। ওই তো কিছু দেও। আটছে না তো কাট, তাহলে তুমি এটা ছোট না। কিছু তো ভুল হবে নাকি? তাহলে এখানে A, B, হ্যাঁ আমার গুলো আমার C, যা আমার দাগ বড় D, করতে হবে। E, আমি বড় করে দিয়েছি দাগ। H। A B C D হ্যাঁ দাদা বলো। দাদা কান দিয়ে শুনো বলো। ওটা না দাদা বলে ইতিমধ্যে দাদা আমাদের একটু লাগাতে হবে কিছু করার নেই হচ্ছে সূর্যের দিকে তাকা দিয়ে হবে কিন্তু আমি ও দাদা ও দাদা একবার বলো না আমি লিখতে পারবো লিখতে পারি দাদা একদম পারফেক্ট। ও দাদা পারফেক্ট দাদা ও দাদা এইগুলো কি বলে একটু বলো আমার কাছে দেখ। তোমার কত এই অমৃতার কত রয়েছে গো? ও 60 ডিগ্রি এটা তোমার কত রয়েছে? আমার এই যে 60 ডিগ্রি গেছে তো? কেউ ভালো করে সবাই শোনো। কটা ভাগ করতে বলছি? 5 খানা। তাহলে ভেতরে দাগ কাটতে হবে কখনো 4 খানা। ঠিক আছে, 4টে দাগের জন্য 4টে বিন্দু দরকার এক মাপের। ক্লিয়ার? এখন তুমি কম্পাসের একটা মাপ নাও, দিয়ে এমনি র্যান্ডম বসিয়ে বসিয়ে দেখো যে 4 বার আসছে কিনা। র্যান্ডম মানে তুমি যে বসিয়ে দেখো, তুমি ঝামড়া করে এত বড় হলে 4 বার আটবে না। না হয়। আরে দেখো ওই দাও ভাই বল দাও আমি বুঝতে পারলাম না আমি দেখাচ্ছি। ধরো অমৃতা আমি এতটা মাপ নিয়েছি দেখবা, তাহলে মনে করো এই হচ্ছে একবার, এই দুইবার, এই তিনবারে দেখো আমার দাগ শেষ। হ্যাঁ মোটাই বলছি, এই মাপটা যদি একটু ছোট হয় তাহলে এই একবার, এই দুইবার, এই তিনবার, এই 4 বার আসছে। আমার দাগটা অনেকটা বড় তুমি আগে মেপে নাও না যেভাবে দেখো। ওই যে হ্যাঁ ঠিকই আছে। এই করো এইভাবে 4টে দাগ টানো এদিকে, সেম মাপলে এখানে 4টে দাগ। ওটা আমি মিলিয়ে দিলাম। আরো টানো, এইটা এটা জোর। এই দুটো হয়েছে। জোরছে না এইটার মধ্যে কার মধ্যে? হ্যাঁ ঢুকুক না। ওটা স্কেলে আটছে না ওটা ওটা কথা বলছে হ্যাঁ ওটা থাকে। ওগুলো জুড়ে দাও। এর সাথে এই দিলাম, এর সাথে এই দিলাম, এর সাথে এই দিলাম। ও তো বুঝো না এই আমার স্কেলে মাপ আমি পড়েই নিয়ে গেলাম মুজুর। এক বছর ও তো দেখে যাও না এখানে হয়েছে না দেখছি দাও। কোথায় ঘরে লিখবো কোথায় দাদা? হ্যাঁ হ্যাঁ ঘরে লিখবো কোথায়? সমাধান নিচে লিখবা। লিখে যাবে না? নিচে লিখবা। এবার এই চারটে দাগের নাম কি দেবো? বইতে কিছু বলেছি না দেখি। কিছু বলেনি? আরে মাথার উপর লিখে হয় দিই না তোমার? কেন হয়নি? ওটা তো দেখে যাও না এই দেখি দাও কখন। এই যে তোমার হয়নি। হয়নি। দাগ হয়েছে। কেন হয়নি কেন? তুমি এই যে দাগটা না প্রথমে এই বিন্দুটার নিচে দেখো, তুমি যেখানে 60 ডিগ্রি তার মাথার উপর দিয়ে দাগ দিও। দেখো এই সাইডে তোমার বেশি ফাঁকা আছে, দেখো মহাশয় এই যে গোল্ডেন মুন, এই সাইডে দাগটা বড়। তো বড় মানে কি? তুমি হচ্ছে এইখান থেকে বেশি বড় মাপ নিয়েছো। আমাকে ঠিক আছে। তাহলে এইদিকে সব করে ওই দেখো, ছবি কেটে দিয়ে নতুন করে। যা যা করে যাবে না। ওটা আমারটা ঠিক আছে? ও দাদা ও দাদা, বার করতে হবে না? কি হচ্ছে? হ্যাঁ হয়েছে। তোমার হয়নি। ও দাদা, তুমি মাপো 2 সেমি করে হয়নি দেখো। হয়নি তো? তোমার হয়েছে। হবে হয়েছে। ও দাদা, এখন করে এক সময় আছে করার। দাঁড়াবো তো? ভুল হয়েছে তো, ওই তুমি করেছি এই যে এর উপর থেকে মাপ নিচ্ছো। মাপ বি বিন্দু থেকে নিতে হবে, আমি তো দেখিয়ে দিচ্ছি কোম্পানি। হ্যাঁ হয়নি তো। ভুল করেছি। ও দাদা, দাঁড়াবো তো? করতে চলে গেছি। বড় না। এ দেখো দাদা, এইখানে একটা বিন্দু আছে কেটে দিতে হবে, এইখানে কেটে দেখি। এইটা আরে মা, কেমন দিয়েছে? বলে দাও। ওই তো ভুল করেছে ভালো হয়েছে। ও দাদা, ও দাদা দাদা বলছি। করতে? এই যে মহাশয়ের কাটো নতুন করে করো। যখনই শোনো না, যখনই কাটবা, এই যখনই কাটবা বি বিন্দু থেকে কাটবা। তাই করেছিলে? তাহলে হ্যাঁ জুড়েছো তাহলে ভুল। তাহলে জুড়েছো ভুল। তুমি এখানে
এটার সঙ্গে এটা চলেছে, বুঝতে পেরেছো? ওই ছোটাতে ভুল হয়েছে। তুমি এই যে অত মাথা ওর মুখ তো ছবি আঁকা হয়ে যাবে। পাগল পরে গেছে সমাধানটা লিখবা আছে এখানে, তাহলে এবিসিডি এইচ হয়ে গেছে, জি এইচ আই জে কে এল। এর আগের বার তো লিখলে না আই দেখে আগে এতগুলো ছিল না। না না হ্যাঁ ঠিক আছে, দেখো না কি জ্যাকেট আমি বোধহয় আরে জাতা লেগে লিখে ছিল মানে এক্সপায়ার করে দেব। উল্টো পাল্টা আমি আমাকে কপিটা দিলাম ছাড় দিয়ে দেখি হয়নি। হ্যাঁ হয়েছে, না হয়নি। দাও। আমি যাই কম্পাস দাও। ওদা সমাজে বইয়ে যা আছে তুমি এই বিন্দুটা বলতে নিচ্ছ, এই বিন্দু কোনটা তুমি নিচ্ছ? পি বিন্দু নিচ্ছ তো? পি ছেলে তো এর মধ্যে ছিল। যদি এ বিন্দু নিতে তাহলে এতটা, তাহলে পি থেকে এ যদি এতটা হয় তাহলে এ থেকে পি দেখো বৃত্তি বড় হবে। এই সমাধান লেখো, সমাধান বই থেকে দেখে নেবো। লিখে দিয়েছি ওদা দাঁড়াও আরে যাবে না, তাহলে গেঞ্জি পিন্ডে ভালো ছেলে পেলে দিতে পারে। আরো ভালো, খুব ভালো হয়েছে। আচ্ছা সমাধান লেখো বই দেখে দেখে, ওই খাতায় দেখে সমাধানে ওই রেহানা বলে কথাটা লিখবে না, খাতায় দেখে শুরু করো। আরে এবার কোনটা করাবা ওদা না একটু সামনে করা দেখো ভাই পোকাটা কামড়াচ্ছে আর এটা বোঝা এই সমাধানটা লেখো বই দেখে দেখে সমাধান লেখো। তাহলে সুমতি কত কত হয়েছে? এক সুমতি ঠিক করে চুপা। দুইটা বলবো তো, দুইটা বলবো তো। আঁকা হলো এই কর্ণ খাতা পাঠা তো দেখি সমাধান কোথায় লিখেছো? আমি যাই বড় বড় সূত্র দেখাচ্ছ না, লেখো। ওখানে কত এক খাতায় তো ধরছে না দুই খাতায় করো। প্রিয়াঙ্কা খাতা নিয়ে আসো, সমাধান দেখি। তাহলে এবার দেখো ভালো করে দেখো বেশি করে। ওই মেপে যাচাই করে লিখি। কেটে মাপো একবার। ওই তো কিছুটা দেখাতে পারছো না খাতায় লিখে। ওই তো মেপে পেলাম 2 সেন্টিমিটার। আগের বার 2 সেন্টিমিটার। আচ্ছা এখানে বলেছে কি প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা, ওই পেলাম পর্যন্তই লিখবা। প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম। ও স্যার কি মেপে নাকি কাটে ঠিক হয়েছে। এবার দুইটা করাবা তো ও কি স্কেল আছে? আমাদের লিখবো কোথায় লিখে যা যা পড়ে পেলাম। ও স্যার কি
হয়ে গেছে দেখো কি লিখেছো পড়ো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরলরেখা অংশের সমান 5টি ভাগে ভাগ করলাম ও প্রতিটি ভাগে 2 ছবি পেলাম। আগে আরো আছে তোর আগে তো আর আছে আগে ফার্স্ট লাইনটা লিখতে হতো খাতায় 10 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখা ছবি আঁকলাম ওটা বাচ্চা লিখতে হতো। বলো যেটা করবো হ্যাঁ দুইটা করে দাও। যারা বলে এই আচ্ছা শোনো 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 দুয়ের অঙ্কটা আগে একটু আলোচনা করে নিই তারপরে করবো। ঠিক আছে দুয়ের কোশ্চেনটা পড়ে শোনাও তো সঙ্গীতা জোরে জোরে। দাদা আমি শুনতে না পেলে তোমাদের দোষ, চুপচাপ থাকবে একদম চুপ। আমি তো 5 মিনিট তাও শুনতে পাচ্ছি না। জোরে বলো জোরে। আজিজ 12 সেমি জোরে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে প্রতিটি ভাগের দৈর্ঘ্যে 2.4 সেমি হয়। আজিজ x y সরলরেখাকে 40 সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি x y সরলরেখাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ তাও বলতে পারো নি আর হবে না এই জানো কি হয়? কেন? হবে না তোমাকে আসবে না? এই অঙ্কটা করার একটা সাধারণ পদ্ধতি আছে। দেখো কোশ্চেনে বলেছে 12 সেমি দাগ কাটতে হবে আর প্রত্যেকটা দাগের মানে ভাগ করার প্রত্যেকটা দাগের দৈর্ঘ্য কত হবে ছোট ছোট 2.4। আমাদের প্রথম কাজ হবে যে কটা ভাগ করতে হবে যেটা জানা, ওই জন্য 12 কে 2.4 দাগে ভাগ করে দাও, তাহলে আমি পেয়ে যাবো যে কটা ভাগ করতে হবে। 5টা ভাগ করতে হবে হ্যাঁ 12 কে 2.4 আচ্ছা বাই আকারে করে দিতে উপরে 12 ভাগ 2.4 তোমাদের বড় হয়ে গেছে 12 বাই 2.4 দশমিক 2 দিনের উপরে 10 গুণ 12 দুগুণে 24 2 দিয়ে কাটলে 5 টাকা করতে হবে। তাহলে 5 খানা ভাগ করতে হবে। এবার বুদ্ধিমান লোকেরা কি বলবে 5টা যদি ভাগ করতে হয় তাহলে ভেতরে দাগ করা কাটতে হবে। হ্যাঁ 4টে দাদা আমার ছবি তৈরি করা হয়ে গেছে। তাহলে 4টে দাগ করেছে আমরা 10 সেমি নিয়েছিলাম 12 সেমি নিয়েছিলাম তার প্রত্যেকটা ভাগ 2.4 সেমি করে। এবার তোমরা করবে আমি দাদা আন্দাজে তো এত বড় হয়ে যেতে যাবে না এই আইডি ঠিকই বলেছে এই পোকাটা কামড়াচ্ছে। ওটা হাত দিয়ে দাও। আমার উপরে ওটা আমি যাবো, ওটা এইটাই ফেলে দিচ্ছি দাদা। আমার গায়ে মার মারি কথা বলে মানুষে মেরে ওটা আমি যাচ্ছি না দিয়ে। আমার জামাটা ঠিক করো। তোমার জামায় বসতে পারো না। ও হচ্ছে মানুষই মেরে ফেলে তাহলে দুঃখ লাগতে দেওয়া এই ছবিটার মানে নিয়ে একদম নিচে শুধু পারবো 12 সেন্টিমিটারতে করো। তাছাড়া সব সেম। আচ্ছা সব সেম না এই শোনো সব সেম না ওই এখানে পি কিউ বসবে ওখানে এক্স ওয়াই বসবে না না এই বাড়িতে মায়ের মতো আগে দুম দেখা মেরে নেবে ছাড়পিট করে তারপরে কাটে না লাগবে নাকি হ্যাঁ ঠিক করে যাবে না আমি কি বলেছি কি বল যাবে না করে বলো সেরা পড়ছে কি করতে হবে 60 ডিগ্রি তো হ্যাঁ 60 ডিগ্রি কম না তাহলে ছোট কম না হ্যাঁ কম না আমি কম নিতে এই কারণে জনগণ যারা এমনি বুঝতে পারছে না তাদের জন্য আমি খেয়ে তখন থেকে কামড়ে যাচ্ছে ওই ওর কাছে যাচ্ছে
সব অনেক টাইম দিতে হবে যে হচ্ছে গিয়ে এই 60 ডিগ্রি যে মানে এই 60 ডিগ্রি যে তুমি কম ডিগ্রি না পুরো কথা শোনো এই গোলটা কিনেছিলাম ওর থেকে ছোট নিয়েছে ওটা আপনার এবার কি করবো? কি করেছো করেছো হাত বাড়িয়ে পড়া দিয়ে নিজে আনতে পারো না আছে ভাত ওপরে দুটো সেট করতে সামান্য দাম আমাদের দুটো সেট দেখেছো এটা একটা আর এটা এটা কটা ভাগ করতে হবে 4টে। পাঁচটা ওই যেখানে বোর্ডে লেখা ও, আছে 4টে দাগ তো 4টে টানতে হবে। ভাগ কটা করতে হবে পাঁচটা কোথায় লেখা আছে ওই 4 লেখা আছে তাহলে দাগ কটা কাটো ভিতর দিয়ে হ্যাঁ। তাহলে এখান দিয়ে এরকম করে চারটে দাগ সেম হবে নাম আমি সেম দেবো কম্পাস হ্যাঁ নাম এক্স ওয়াই টা আলাদা দেবা এক্স ওয়াই টা আগেটা মতো কি হবে না এক্স ওয়াই দেবা আর বাদ বাকি সব সেম দিবা আমাদের কিছু দেখতে হবে আমার না থেকে শুধু বের হচ্ছে তো আরে হয়ে গেছে হচ্ছে বলে না হয়ে গেছে তুমি তো এগুলো লিখেছো আই জে কি এইসব এই যদি এক্স ওয়াই আগে এক্স ওয়াই করতে বলতে লিখছি সেম টু সেম এরকম করে দেবো। হ্যাঁ লেখো আমি আগের প্রথমবার 2.4 নিয়ে বলছি প্রথম কোথায় আসবে যা ইনফরমেশন হ্যাঁ ওইভাবেই করি আগে ট্রেন করে করা হচ্ছে তারপর বললাম না এইভাবে মনে হয় আর সহজে হবে যে এইভাবে করতে তুমি মেপে দেখো তো 2.4 করে হচ্ছে কিনা ভিতরে এবার স্কেল কে চুরি করলো। এখানে ওদের 5টা নিতে দেখো 4 নিতে হবে একটা এখানে দুটো তিনটে চারটে তো তুমি মনে হয় এইখান থেকে নিলে না এখান থেকে না তোমাকে তো নিতে হবে এই বিন্দু থেকে একটা তাহলে ওইখান থেকে গুলো ওদা হয়েছে ওদা হয়ে গেছে না তোমাদের চার তো ওরা আমার না 2.3 হয়েছে আমারও তাই বলা। ও দাদা 2.3 হয়েছে অসুবিধা নেই আর দেখো এটা এক আট করে চার করেছি। না এখনই কর আমরা তো বাইক বাড়িকে প্রেফার করতে ওদা আমার চার আছে কি হয়ে যায় ওলা যাতে নাম দিলে হ্যাঁ এবারে তো ওরা কথা আমার হয়েছে নাকি এরপরে তো ভিডিও ছিলাম ওই দাদা দেখি অনেক পেছনে ওলি এস কিছু যাওয়ার আছে ওদা লিখতে হবে এই সাইড দিতে পারে ওর বুঝলো কোথায় ওই এক্সট্রা মার্ক করে যায়নি এই দাদা তুমি মনে হয় 5টা দাগ কেটেছো ভালো করে গুনে নাও ওই এক্সট্রা আমি দাদা দেখে না আমি তো বলছি দাঁড়াও, আমি দেখে নে ভালো করে কোন হবে 4টে না 5টে পাঁচটা 5টা কেন হবে ভাগ করলে 4 বুঝতে পারলে না এই যে একটা এক্সট্রা দাম খাবে তো এইখান থেকে কাটা শুরু করতে একটা দুটো তিনটে চারটে তুমি কেটেছো এইখান থেকে আচ্ছা
আমাদের লিখতে ফেলে যাচ্ছে ওদের দেখো করে না আরেকবার করে ফেললো তুমি একবার করতে পারো। আচ্ছা আচ্ছা দেখো সমাধান ছবি তুলে তারপরে আমার তারপরে দাদা ছবি ঠিক আছে তো? বলো ভিডিও বলো বল আর করাবে না ছবি ঠিক আছে তো? দাদা দুটো করো হ্যাঁ প্রিয়াংশু বললাম বুঝতে পেরেছো দাদা আরেকটা অঙ্ক করা নাহলে বাড়িতে বুঝতে পারবো না দাদা আরেকটা অঙ্ক করা নাহলে বাড়িতে বুঝতে পারবো না। একই অঙ্ক দিতে বলবো। তার জন্য গিয়ে পড়ে বলবো তাকে তো বলবো আর বড় সাইজ আজকে হচ্ছে 1 2 1 আর এখানকার 1 আছে বাড়ি কাজ দেবো ওদের একটা সবগুলো বাইরে করে দাও প্র্যাকটিস যে বারবার বাড়ি কাজ বাড়ির কাজ আগে সমাধান লেখো ঠিক হয়ে গেছে ডুপ্লিকেট সমাধান কি লিখেছো পড়ো তো গণসংখ্যা দৈর্ঘ্যে xy চলনের থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে এবং মাঝে ভাগ করা হলো যা বাস তারপরে তারপরে লেখো আবার ঠিক লাগে ওই কটি সমান ভাগে যে 5 সমান ভাগে ও আমি তো লিখেছি অনেকে লেখা হয়েছে ওই দিকে লেখো এই করে আইডিকে সবাই করে দিচ্ছে কি করে হবে পাচ্ছে না আমি করছি না ওদের না পাচ্ছি না ওদের শুধু বাড়িয়ে দিচ্ছে ওইটা ক্লিয়ার করে এই হাত চড়াও ওদের দাগ বাড়িয়ে দিচ্ছে আমি একা করেছি তাই এই দাগ খাওয়ানো হয় রোহিতের কি খবর কলকাতা রোহিতের খবর কলকাতা চলে যায় যে তুই সিলেকশন তুই করছিস দাদা হয়ে গেছে পড়ে শোনাবো পড়ে শোনাবো এইগুলো কিনবি এইগুলোকে মাফ করে দেখা যাচ্ছে চারও আছে দুইও আছে এটা আমার কাছেও আছে ওদের কটা বাড়ি কাজ তুমি বলতে হবে আমি পড়ো নি দাদা ওর বেরিয়ে গেছে পড়া হলো তাহলে শেষে মনের কত হবে আর তো শোন না ওই বাড়ির কাজটা বলো তো বাড়ি গেলে চলে দেখো সুজয় দেখলাম তো এগুলো নিজেই পাচ্ছে নাকি স্কুলে হয়ে গেছে স্কুলে কোন স্যার পড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে দিলে না আমারও পড়াতে না না অত ছেলে আমার যদি এই কোষে দেখি নিজে করি 23 এর একটা অঙ্ক আছে আর কোষে দেখি 23 এর দুটো অঙ্ক আছে করেছি তাহলে এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবা আর সঙ্গে কোষে দেখি 23 এর 3 4 5 চেষ্টা করে আসবে 3-4 বার সব দিতে হবে ছয়টা কি দোষ করলে দাদা হ্যাঁ ছয়টা কি দোষ করলে ওটাও বিরাট এই বাইরে পড়ে যেতে পারি
করবো যদি পারবো না কেন, অবশ্যই পারবো। ঠিক আছে হ্যাঁ ওদের একটু নিচে যাবো ডাক্তাররা যতক্ষণ পর্যন্ত কথা কারণ শেষ না হবে ততক্ষণ আপনারা কেউ বাইরে ওই সামনে করে দেখেন তুই বেশি ওরা সে আসে চাকরি আমি এসে চলো কাটাই 5:30 বাজে 5 মিনিট তার আগে আওয়াজ ছিল। আমি ছিলামই না এখানে আমার সাইকেলে দাঁড়িয়ে ছিলাম ভুলে যাবো ভুলে যাবো, দরবারি করতে যাবো? যাবো তুমি কোথায় যাবো? আমি ওদিন বাইরে যাবো বাড়ি যাবো না? কেন বললি মনে রাখতে হবে যে ওখানে গেলে বাইরে বেরোতে দেয় না, সুতরাং আসার আগে একটু কাজকর্ম সেরে আসতে হবে। 2 ঘন্টা ব্যাকআপ ওরা যাই না পাই ওরা অন্য কিছু করা দরকার নেই। ওরা আশা যদি না পাই আরে যদি না পাই ও দাদা খুব দরকার একবার যেতেই হবে এ কান্নো রে রে কাছে কি বাজে রুটে কায় এ বাজে কি বাজে আমার অ্যাকাউন্টে আমি এই ছোট রুমটা রে টোটাল মিলিয়ে পরীক্ষার পরে হয় এ বন্ধু নিতে হবে এ রাখ করে দিচ্ছে ওটা ওই ছিল তো আমাকে ডাক দিল ব্যাগ চলে ওরা গুলা জানে গুলা গুলা মন কিসব হিসব ওরা কিসব শুরু শুনা ওরা প্রকৃতির কাজ তারপরে চোখের অবস্থা বিকেল তো আরো হয়ে গেছে না আমার? ওরা স্কেল ভেঙে বলেছে ভেঙে দিয়েছে আমি স্লো করে হবে ওরা ভালো স্কেল দেবো আমাদের কোনো প্র্যাকটিক্যালে থাকা হয়নি এখানে সবথেকে বেশি রেট দিয়ে দেয়। আমার লাভ আজকে প্র্যাকটিক্যাল আজকে হ্যাঁ থাকতে পারে গ্যাসের পয়সা করলে একটু কম আমার ক্যাচের বছর পুরো বাধা গান এর আগের বার তো কেমন মতো করতাম আগের বার ছিল একটু বলছে এবার একটু বেশি হচ্ছে আর এবার আগে ভালো ভালো হবে তুই ওই এত ফাঁকা জায়গা ও বলে বলবে বলে যে ভাষা ভাষা করে বসে থাকে একজনের কথা বলে তুই করে মেরে দিলি আর এবার তোমার মধ্যে করে মারো কিছু করতে ও তো পারছো যে আগের রাতে শেষ হয়েছিল তো পরে বলবো দাদা লাস্টে শুরু করছে না এই যে বাংলা অমৃত দিকে ওহে আগে হয়ে গেছে এই যে বাসে কি আচ্ছা প্রিয়াংশু বলো কি করলা আলোর পূর্ণ প্রতিফলনের দুটো ঘটনা বলে আরে আলোর পূর্ণ প্রতিফলন হিরে চকচকে বলে ও আমি বলবো এটা কোচিং পাতায় জল প্রচুর পাতায় জল চকচকে করে। হয়ে যাবে সেটাই তো তাও পারবি না লাইট আগে পুরো আমাদের হ্যালো বলো তো ভাই আমাদের আর কোন অধ্যায় বাকি আছে পড়া
তাই বলে বইটাকে অচেনা অচেনা লাগছে। আমি কি পাতা বই কেন এটা ম্যাথ দাঁড়াও। এটা হচ্ছে বাইগান পায়ে মালটাতে পাস আচ্ছা আলো হয়ে গেছে ও এখন দুটো হতে বাকি আছে 3 আর 4 গ্যাসের পরিচিত আর জীবজগতে কার্বন অনুজীবের জগৎ হয়ে গেছে না অনুজীবের জগৎ প্রথমে জীবের জগৎ। তো দুই ছিল না, ওইটা বন্ধ করা বৈচিত্র্য হয়ে গেছে জীব বৈচিত্র্য আগে গ্যাসের চ্যাপ্টার হয়ে গেছে তাহলে আপনি কোন ফ্লো দাদা তো একবার দেখি ওইটা। ওইটা বইনি মনে হয় অনুজীবের জগতে অনুজীবের জগৎ দেখে নাও বুঝলি না কত নম্বর? এই সবটা, এই কটা বাজে? আমি ঘুরে দেখতে পারি না। 7টা বাজে, 7টা। আচ্ছা আমি এখানে পাবো এই যে এত দূরে গেলি না কত হয়নি? বইনি না। বললাম मैंने बताया था মঙ্গলই মঙ্গল অনেকটা হতে বাকি আছে হ্যাঁ। মঙ্গলের কি আছে? দাদা শেষ করো। মানে কি ভালো মানে? এই ডিটি দাদা বাড়ি নেই এই শোনো আরো আছে আমি- আজকে পড়বো হচ্ছে কয়েকটি গ্যাসের ধারণা প্র্যাকটিক্যাল তো অবশ্যই আছে কোনো দুটো করবে সময় পাকা অফ করতে হবে প্র্যাকটিক্যাল যাবে না 22 7 এর পর 6 এর পর বাস শিক্ষক দাদা শিক্ষককে বের করবো? এই শোনো আজকে হচ্ছে হ্যাঁ শিক্ষক বইটা বার করো তো বার করো 223 পাতা এই এই ডায়েরি কমপ্লিট লাগবে কাদের দেখো এক নাম্বার প্রশ্ন ওরা পড়াও দাদা 223 যেগুলো তোমরা জানো যেগুলো আমাদের হয়ে গেছে সেগুলো পড়ো তাহলে লেখা যায় পরীক্ষাগার কাকে বলে পরীক্ষাগার মানে কি ইংরেজিতে ল্যাবরেটরি এটা বিদ্যালয়ে থাকতে পারে মানে যে কোনো শিক্ষালয়ে থাকতে পারে শিক্ষালয়ের মধ্যে কি বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সব পড়ে যাচ্ছে তাছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষাগারে থাকতে পারে ঠিক আছে বলছে কি শিক্ষালয়ে যে কক্ষে বিজ্ঞান ভূগোল প্রভৃতি নানাবিধ বিষয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করার ব্যবস্থা থাকে তাকে কি বলা হয় পরীক্ষাগার বা ল্যাবরেটরি আচ্ছা আচ্ছা এরপরে অনেক কিছু আছে 3 পরীক্ষাগারে তড়িতের উৎস কি উত্তর কি হবে ব্যাটারি। ব্যাটারি তাই তো আচ্ছা তারপর বলেছে কি পরীক্ষাগারে কি ধরনের সুইচ ব্যবহৃত হয় উত্তর হচ্ছে প্লাগ ধরনের প্লাগ মানে ওই এই একটা সকেট থাকে তাহলে ঢুকিয়ে দিতে হয় ওটা বলে প্লাগ ওইটা কথা বলবো? কয়দিন পড়ছি দাদা এই যে দাদা এগুলো তো ওরকমই আর কি ওইটা আগে দুটো 50 টাকার মধ্যে সোলার প্যানেল কিনে আনি। হ্যাঁ আমি যদি ছাদে লাগাই তাহলে আমার সারা বাড়ি চলে যাবে। কটা হবে 50 টাকার মতো নিয়ে আসলাম সোলার প্যানেল। সোলার প্যানেল বাড়ি চলবে না ওইভাবে না সোলার প্যানেল কি বলতো কারেন্ট তৈরি হয় ঠিক কিন্তু কি বলতো কারেন্ট সঙ্গে একই ভোল্টেজ দেয় ব্যাটারি লাগে ওটার জন্য আগে হচ্ছে ব্যাটারি লাগবে ওখান থেকে কারেন্ট যাবে ব্যাটারি ডিসি কারেন্ট তৈরি হবে ব্যাটারিতে ব্যাটারির সঙ্গে থাকবে একটা ইনভার্টার সেখান থেকে লাইন আসবে ব্যাটারিতে কারেন্ট স্টোর হবে ইনভার্টার থেকে লাইন সাপ্লাই হবে তাহলে হ্যাঁ অনেক ভালো হয়েছে তাহলে অনেক বিল কম হয়েছিল। ওরা কিন্তু 50 টাকা ওটা একদিনে যাচ্ছে। ওটা একদিনে যাচ্ছে। হ্যাঁ তারপর হনুমান সামলে হনুমান এসে ভেঙে দিতে পারে তোমার আবার আরেকদিন লাগবে না হ্যাঁ এভাবে বলছি বুঝি মানে যে নিজে নিজে বলছি, পুরো এমন এমন জিনিস রাখবে। বুঝছো? ও দাদা তুই কি আবার আচ্ছা 224 পাতায় চলে আসো 4 থার্মোমিটার স্কেল বলতে কি বোঝায় থার্মোমিটারে যে দাগ কাটা থাকে তাকে আমরা কি বলবো থার্মোমিটারের স্কেল আচ্ছা এরপরে এই বলো তুমি হ্যাঁ থার্মোমিটারের স্কেল কয় প্রকার 2 প্রকার। কি কি আর ডিজিটাল একটা আছে। বলো দাদা সেলসিয়াস আর ফারেনহাইট হ্যাঁ হ্যাঁ তো বলবো সেন্টিগ্রেড সেলসিয়াস আর ফারেনহাইট বা সেন্টিগ্রেড আর ফারেনহাইট আচ্ছা এরপরে 5 তড়িৎ কোষ আর ব্যাটারির মধ্যে পার্থক্য বলো তো শুভদীপ আমি জানি না পারবো শোনো ঘড়ির মধ্যে একটা সিঙ্গেল বোতাম ব্যাটারি থাকে না না বোতাম আর বলো যে ব্যাটারি না সেল সেল উত্তর হচ্ছে কি সেল সেল মানে কোষ একটা নিউট্রাল কোষ। ওরকম মানে একের বেশি যদি জুড়ে পড়ে তাহলে সেটা হবে ব্যাটারি। ব্যাটারি কারণ তাহলে বলো তো আমাদের মোবাইল ফোনে সেল থাকে না ব্যাটারি থাকে ব্যাটারি এই গোটাটা লিথিয়াম আয়ন ব্যাটারি গোটাটা মিলে একটা হয় লিথিয়ামের তো অনেক পেঁচানো থাকে।
নিয়ে আসে বাইরে থেকে প্র্যাকটিক্যাল করাচ্ছি অনেক ফোন বাইরে থেকে চারটে ফোন এই আমার বাড়িতে তো একটা বোর্ড তাই এই শোনো তাহলে ব্যাটারি মানে কি অনেকগুলো কোষের সমন্বয়কে আমরা ব্যাটারি বলি আর একটা তড়িৎ উৎসকে আমরা কি বলবো কোষ বলছে যে এই যে পরীক্ষা যে সেটগুলো লাগানো হয় ওটা থেকে আবার কারেন্ট বেরিয়ে গেলে ওটা রাসায়নিক বিক্রিয়া হয় সেই বিক্রিয়ার মধ্যে কারেন্ট তৈরি হয় আমরা হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়াকে উল্টানো যায় না কারেন্টের মাধ্যমে উল্টানো যায় বুঝতে পেরেছো কিন্তু যেগুলো লিথিয়াম আয়ন ব্যাটারি হয় অথবা চার্জেবল হয় ওগুলোর মধ্যে কারেন্ট দিলে উল্টো রাসায়নিক বিক্রিয়া ঘটে আবার সেই পূর্ণ পদার্থ তৈরি হয়ে যায় পরে চার্জ ওই যে পাওয়া যাচ্ছে 80 টাকা আচ্ছা ভুল বললি কালো কালারের আচ্ছা লিথিয়াম আয়ন হয় আচ্ছা এরপরে এই শোনো 6 নাম্বার কোশ্চেন মুখস্থ করতে হবে না 6 নাম্বারের কোশ্চেনের মধ্যে অনেক কিছু আছে দেখো সুইচ আছে দেখো এটা বলে না সুইচ কেমন হয় ভিতরে সুইচ দেখতে পাচ্ছো উপরে ভালো বল্টু মতো আছে ওটাকে খুলে ফেললে কাট আউট হয়ে যায় লাগিয়ে দিলে কারেন্ট চলে যায় বলতে বই তো আচ্ছা 2 নাম্বার সুইচ দেখো দেখো এটা 2 নাম্বার সুইচ দেখো এটা এই উপর থেকে চাপ দেয় টুপির মতো একটা সুইচ আছে ওটা কলিং ওটা বলছে টেপা সুইচ কলিং কলিং টেপা সুইচ টেপা ধরনের সুইচ আচ্ছা 2 নাম্বার দেখো লেখা টিপেটার বুড়ে দেখো টিপেটার বুড়ে দেখো 1 নম্বরে কতে দেখো লেখা আছে টিপেট টিপেট মানে কি এটা কাঁচের নল আর বুলেটের বলছি যে বুলেট দেখো এটা স্টপ মানে হ্যাঁ স্টপ করার যন্ত্র দেখো স্টপ বন্ধ আচ্ছা এবারে দেখো তার তো চেন তার কি বল আচ্ছা 7 নম্বর কোশ্চেন দেখো পরীক্ষাগারে যে তার আমরা ব্যবহার করব সেটা নিশ্চয়ই পলিমার দিয়ে মোড়া থাকতে হবে আচ্ছা 2 নাম্বার এই না 8 নাম্বার আচ্ছা বলছি কি থার্মোমিটারের কাজ কি কোন জল মাপা পরীক্ষাগারে ব্যবহার করছে তাই পরীক্ষাগারে উষ্ণতা মাপা আচ্ছা বলছি কি মাপক চোখ ওই তো সেই জলের মাপনি চোখ মাপনি চোখ তেল বাবা মাপক চোখ তেল জল এসব বাবা ওটা হচ্ছে কি তরলের আয়তন মাপার কাজ তরলের আয়তন মাপার ওটা কাজ মানে পাথরের ওই ক্ষেত্র বল না হ্যাঁ ওটা জলের জল পড়ে রুমে ফেলে হ্যাঁ এটা সেই এই নয় বলো তো কাঁচের তৈরি বাল্বের জায়গায় যদি আমরা এলইডি বাল্ব ব্যবহার করি তাহলে মৌসুমী বলবে কি সুবিধা পাবো বলবো মৌসুমী তোমার নাম চলনা মৌসুমী আরে না এলইডি বাল্ব চলে গেলে চলে না চলে না বলবো বলবো কি বললে বলো যে ও এই ফিলামেন্টস না ছিল কাঁচের তৈরি বাল্ব আর একটা এলইডি এর মধ্যে পার্থক্য বইতে লেখা জলের আরো আছে আর বলো মন বলো তো কাঁচের তৈরি বাল্বের জায়গায় এলইডি ব্যবহার করা কেন হয় এই ও বলছে চুপ হ্যাঁ বিদ্যুৎ কম ইউজ হয় ঠিক আর 2 নাম্বার আচ্ছা অর্ঘ বলো তাপ উৎপন্ন কম হয় আচ্ছা ওয়াটার সিস্টেম অর্ঘ বলো ওটাই বলতে যাচ্ছি আর কে বলো বলো এটা হচ্ছে এটা বম এই এলইডি থেকে বন্ধ করে বেশি আলাদা আর ওটা হচ্ছে খুলে জ্বালা বেশি এলইডি চোখের কোন বিষয় কি এটা চোখে আমি বলবো ল্যাবরেটরিতে স্কুলে কারা প্র্যাকটিক্যাল করে আমি ল্যাবরেটরিও নেই শয়তান ছেলেমেয়েরা প্র্যাকটিক্যাল করে বাল ছুঁড়ে মারবে দেয়ালে ফেটে যাবে এলইডি ছুঁড়ে মারো ভাঙবে ঠিক ওটা তো প্লাস্টিক টাইপের হ্যাঁ মানে হাত থেকে মানে মোটা কথা হচ্ছে বাল তো কাটিয়ে দেখাতে পারবো না এলইডি এনে দেখা এলইডি তোমরা আগে দেখেছো না দেখাও এটা আমরাও দিয়ে দেখাও এই তাহলে এলইডি বৈশিষ্ট্য কি বললাম এই শোনো ল্যাবরেটরিতে সবথেকে যেটা ব্যাপারটা হচ্ছে যদি বেশি ভোল্টেজে কাজ করতে হয় বাল্বগুলো বেশি ভোল্টেজের হয় বেশি ভোল্টেজে কাজ করতে গেলে ব্যাটারি বেশি ক্ষয় হবে তাতে এক্সপেরিমেন্ট করতে টাকা বেশি লাগবে 2 নাম্বার বাল্ব কি হয়ে ফিলামেন্ট কেটে যেতে পারে কিন্তু এলইডি কেটে যাওয়ার ভয় থাকে ঠিকই আছে কিন্তু সহজে কাটে না 2 নাম্বার বাল্ব হচ্ছে নষ্ট হয়ে যায় কাঁচের বাল্ব এক জায়গা থেকে অন্য জায়গায় রাখবো ওই প্রিয়াংশুর মতো শয়তান লোক দিতে দিনে 2 করে বাল্ব করবে আর যদি জল লেগে তো ও কি করবে ল্যাংবাজি দেবে নিচে ধপ করে পড়ে যাবে কাঁচ কার কে ভেঙে কার মাথায় ঢুকিয়ে দিল তার ঠিক নেই ওই কারণে এলইডি ছুঁড়ে মারো ভেঙে বলো অসুবিধা মানে ভাঙবে না এলইডি আছে আছে এরপরে না কেটে দাও আচ্ছা এরপরে হচ্ছে যে 10 রাসায়নিক তুলা যন্ত্রে বাটখারা চাপানোর জন্য চিমটা ব্যবহার কেন করা হয় আচ্ছা এরপরে দেখো সোনার উপর দোকানে
মেয়েরা আসল ছেলেরা গেছো কেউ? হ্যাঁ গেছি আমি যাইনি মাঝে গিয়েছিলাম গয়না কিনতে আজ দেখবে সোনার উপর দোকানে যখন ওজন মাপে ফ্যান বন্ধ করে দেয়। হ্যাঁ আরে যখন ছোট্ট সেই ঘরে এসি চালিয়ে দেয় হ্যাঁ আচ্ছা যদি ইলেকট্রিক গাড়িপালা না হয় হ্যাঁ তাহলে যদি বাটখারা চাপায় দেখবে যে ঝর্ণার সাহায্যে নিয়ে বাটখারা চাপায়। হ্যাঁ না বলে যে হাতের সাহায্যে নিয়ে চাপায় না কেন? এটা বাটি কারণ হাঁটতে গেলে যেন নড়বে অনেক সূক্ষ্ম ব্যাপারটা হচ্ছে তোমার করে 1 গ্রাম মাপছে। আর 1 গ্রাম দিয়ে ঘেরা 1 গ্রাম সোনার দাম হচ্ছে 10,000 টাকা। এবার আমাদের হাতে মনে করো ময়লা থাকে, সোনার উপর দোকানে বেশি ময়লা থাকে, কারণ সোনা ঘষা ঘষা হয়। এখন মনে করো ময়লা 1 গ্রামে লেগে গেল, তাহলে মনে করো 1.1 গ্রাম হয়ে গেল। এবার বুঝলো তাহলে 1 মিলিগ্রামের দাম কিন্তু 1000 টাকা। এবার চলে বেশি এই তো সকাল ওদের লাভ না তোমার লাভ। কেন লাভ কম টাকায় বেশি জনা পেয়ে যাবে না, 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 এই কম টাকায় বেশি। টাকাটা দাও বেশি দেবে মানে মাপটা থাকে। কারোরই লাভ লোকসান নেই, আসল কথা হচ্ছে কি মাপ ভুল হয়েছে। কাচের বড় দেখ বারো 1 গ্রামের বাট্টা, ধরো ওই লোক জানে 1 গ্রামের বাট্টা, কিন্তু হাতের ময়লা লেগেছে যে 1.2 গ্রাম হয়ে গেল। এবার মনে যখন দিচ্ছে তো 1 গ্রামই তো মেপে দিচ্ছি, 0.2 গ্রাম তো আর জানে না, তুমি জানো না, তুমি যদি 1 গ্রামই মেপেছো বুঝতে পেরেছো? ওটাও ঠিক হয়েছে। আচ্ছা ল্যাবরেটরিতে কেন হয়? ব্যাপারটা হচ্ছে যে একটা কেমিক্যালের সঙ্গে অন্য কেমিক্যাল যখন মেশানো হয় মেপে মেশানো হয়। ওই যে মাপার কাছে যে বাটখারা ইউজ হয় সেটা হচ্ছে চিমটে কারণ হয়। 1-1.5 গ্রাম যদি মাপলে তাহলে হাতে চোখ লেগে যাবে। আর তাতে বলতে করতে ছোট ছোট মাপ তো হাতে তোলা যায়। স্লিপ কাটবে আচ্ছা এরপরে পরীক্ষা 11 নম্বর পরীক্ষাগারে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি সহজ কি টেস্ট টিউব, 1 নম্বর কি বিকার বিকার বিকার, 2 নম্বর হচ্ছে বিকার, 3 নম্বর হচ্ছে কনিক্যাল গ্লাস, তাই না? আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে এই খ নাম্বার সুদের তলায় গোল মতো একটা ফ্লাস্ক আছে, তার নাম হচ্ছে কি গোল তল ফ্লাস্ক। 11 দিন 11 দিচ্ছি এগুলো জাস্ট দাগিয়ে রেখে ছবিগুলো চিনে রাখো, আর কিছু করতে হবে না। হ্যাঁ ও এর কথা বলবো এইগুলো তো এমনিই বলছি, প্র্যাকটিক্যাল কি ও দা পয়েন্টে আলাদা আলাদা কেমিক্যাল আলাদা আছে রাখা মানে আলাদা স্ট্রাকচার সেরকম কাগজ আছে শিক্ষক শিক্ষক বলেছে না বাতাসে অক্সিজেন থাকে না, জলীয় বাষ্প থাকে না, রিঅ্যাকশন করে নষ্ট হয়ে যায়। এরপরে 12 নম্বর কোশ্চেন। আচ্ছা 12 নম্বরে দেখো নিচে দিকে ক নাম্বার ছবি দেখো লেখা আছে না একটা লাঠি দাঁড় করানো আছে, ওটা হচ্ছে ক্ল্যাম্প বা স্ট্যান্ড। 2 নম্বর 6 নম্বর ছবিতে দেখো একটা প্রতীক মোমবাতির মতো জ্বলছে শিখা, ওই যন্ত্রটার নাম কি? বুনসেন বার্নার। যন্ত্রটার নাম কি? বুনসেন বার্নার। আচ্ছা 6 নম্বরে দেখো একটা ল্যাম্প আছে, ওটা কিন্তু কেরোসিনের ল্যাম্প না, স্পিরিট ল্যাম্প। আরে লম্ব ওকে স্পিড করে চালায়। আরে না ওরে তাহলে আমাদের বাড়িতে যে লম্বা জন্য স্পিড হলে চলবে হ্যাঁ চলবে। এভাবে জানিস না কিছু কিনবো না আচ্ছা স্পিডের প্রবলেম আছে, একটু হালকা দুবাই হালকা কেরোসিনের তো দুবাই, হ্যাঁ কেরোসিনের দুধ স্পিডের তো দুবাই না। ব্যাপারটা হচ্ছে যে ওটা স্পিড ল্যাম্প তো স্পিড তুই খুঁজে বন্ধ করে যাচ্ছিস সুইচে, প্রমাণ তুই এদের পরে এলে ঘরের মধ্যে আছে সুইচ দিয়ে সারা ঘরে আগুন ধরে আছে। স্পিড ল্যাম্প ব্যবহার করতে গেলে স্পিড বার করে রাখতে হয়, আর ওটা ঢাকনা থাকে ঢাকনা আছে স্পিডটা দেখো বলছে। ওরে দাও ঠান্ডা হয় ঠান্ডা হয় স্যানিটাইজার দিয়ে আনলে এই ফিল্টার পেপার দেখিয়েছিলাম বড় বড়, ওই দেখো না এই যে স্যার লাগিয়েছিল আরে দেখো না এইটা দেখি এই প্র্যাকটিক্যাল করনি আগে স্পেশাল হয় না কেউ। না হয়েছে অল্প অল্প আচ্ছা এবারে দেখো 13 নম্বর কোশ্চেনের ছবিগুলো দেখো। দেখো 1 নম্বর ছবিতে বিকার আছে, 2 নম্বর ছবিতে ফুল বোতল আছে, 3 নম্বরে ছোট কড়াইয়ের মতো, অন্য হচ্ছে ওয়াশ গ্লাস, 4 নম্বরে কি বলতো গ্যাস পড়ায় চাপ। না দেখ আপনার আচ্ছা 9 নম্বরে দেখো লেখা আছে ফানে, কাঁচের ফানে। 14 নম্বর কোশ্চেনে চলে আসো। জ্বালাবো না একটাও ক নম্বর ছবি দেখো টেস্ট টিউব, ওটা বলে টেস্ট টিউব র‍্যাক, টেস্ট টিউব রাখার জায়গা বলে টেস্ট টিউব র‍্যাক। আচ্ছা আমাদের যায়। আর খ নাম্বার ছবিতে দেখো টেস্ট টিউব হোল্ডার, ধরো টেস্ট টিউবকে আমি গরম করছি কারণ ওটার মধ্যে আটকে নেবো, ওটা বলে টেস্ট টিউব হোল্ডার। আর দিয়ে ছবিগুলো দেখো ওরে এই পাশে 4 রকম তার কি সেটা কালার। এরপরে দেখো লেখা আছে ক নাম্বার ছবিতে, এরপরে
ত্রিপল স্ট্যান্ড ট্রাইপল স্ট্যান্ড দেখেই তোমার কাছে দাদা ওটাই বানিয়েছিলাম আগে খুব কিনে ফেলেছিলাম। আচ্ছা 6 নম্বরে হচ্ছে কি কাঁচ দণ্ডর কাঁচ নয়, এগুলো দেখো। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে এইখানকার এই ভালো করে শোনো 5 নাম্বার কোশ্চেন পর্যন্ত পড়াশোনা করতে হবে, তারপরে হচ্ছে 6 নাম্বার কোশ্চেনে শুধু ছবি করতে হবে, কোন ছবিটা কেমন দেখতে আমাদের পাঁচের মধ্যে দিয়েছি দিয়েছি। কত লাগাবো বলো? তাই শোনো কম কোশ্চেন পড়া দেবে। তাহলে 5 মধ্যে দিয়েছি, 6টা কিন্তু মুখস্থ করতে হবে, 6 শুধু ছবি, তারপরে 7 8 9 10 11টা ছবি, 12টা ছবি, এরপরে সবই ছবি, ইমা 12 দাওনি 11 দাওনি ওগুলো ছবি করতে হবে, শুধু ছবি লাগে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মিলিয়ে দেবো। 1 3 4 5 হয়ে গেছে। 6 নম্বরে যতগুলো ছবি আছে ছবির নাম্বারগুলোকে দাগ দিয়ে রাখো, সবগুলো একবার দেখে রাখবো, মনে রাখতে হবে, কারণ পরের দিন আমি বলবো এটা কি, না বললে টেস্ট টিউব না এটা হোল্ডার, না বললে হবে। হয়ে যাবে বিজ্ঞান পরীক্ষায় দিলা তাহলে কিরকম করে দেবা আমার ছবি দেবা নাম লিখতে হয় তোমার চিনে রাখার জন্য এখানে ওরে ছবিতে ল্যাম্প নিয়ে আসো এরপরে 7 8 9 10 11 নম্বরে শুধু ছবি পড়বে, ওরা বলে প্র্যাকটিক্যাল করাবা পড়াবো। সাপোর্ট নেই আমার পড়িতে আমার লিখছে আমি ওই দিদি যে বাবু ওখানে প্র্যাকটিস করা আমি পড়ে আগে তো বলতে ছিল হ্যাঁ আচ্ছা গ আর ঘ, আচ্ছা তারপরে যতগুলো ছবি ছবিগুলো দেখো। আরে তুই একে বললে শোনা না, তুমি ঝামেলা করছো কোন মন থেকে, লজ্জা নেই আগের দিন মার খেলে এই গেল আমার। কি দিচ্ছে না একে দিতে বলো এই মেরে যাবো কে মারি নোট দুজনকে ভিডিও পড়ে ওটা বড় বড় করে ও আমি সেইটা দৃশ্যটা দেখি আমি দেখতে চাই খুব করব আচ্ছা এবার শোনো, তোমার এটা ব্যাগ গুটি ফেললো, এমনি দিলাম, এরপরে আসল পড়া দেবো এবার। এখানে তো 4-5টা কোশ্চেন হলো, এই, আমি আবার বলছি টপিক এতে যে কোশ্চেনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো পড়বা, আর যা বাদ বাকি যতগুলো ছবি আছে ছবিগুলো দেখে রাখবো যে এই ছবিটা এই নাম বুঝলে। আচ্ছা এরপরে টপিক বিতে চলে আসে 229 পাতা। আচ্ছা এখানে এখানে অক্সিজেন এসছে, সবার প্রথমে প্র্যাকটিক্যালের আগে আছে যে পৃথিবীতে অক্সিজেন তৈরি হলো কি করে। আচ্ছা বলো তো শুধু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী কেমন ছিল? আগুনের গোলা ছিল, তাই তো? তাহলে আগুন আলগা আলগা করে নিভে যাওয়ার পর তারপরে গ্যাস তৈরি হলো, গ্যাস ছিল। আচ্ছা গ্যাসগুলো ধীরে ধীরে ঘনীভূত হওয়ার পর সমুদ্র তৈরি হলো, বায়ুমণ্ডল তৈরি হলো, কিন্তু এই সমুদ্রের মধ্যে কোনো রকম জীব ছিল কি ছিল না? আচ্ছা এবার আজকের দিনের ব্যাখ্যা থেকে তোমরা বুঝতে পারো যে মুরগি আগে এসেছিল না ডিম আগে এসেছিল? ডিম আগে এসেছিল। আচ্ছা এবার শোনো, এবার ব্যাপারটা হচ্ছে দিনের পর দিন তখন পৃথিবীতে খুব বৃষ্টি হতো, উল্কাপাত হতো, পৃথিবীর টেম্পারেচারও বেশি ছিল, সমুদ্রের জলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গঠিত জৈব যৌগ ছিল, এই কারণে আর প্রোটিনও ছিল, এই কারণে সবার প্রথমে পৃথিবীতে আচ্ছা জীবের মূল বৈশিষ্ট্য কি একটা থেকে দুটো হতে পারে, জীবের বৈশিষ্ট্য কি একটা থেকে দুটো হতে পারে, ওই তো অটোমেটিক। কাজের বয়লার মুরগি বানানো যায় আমি নরমাল ওই জননের কথা চাই। আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে প্রথম যে কোষ তৈরি হলো, যেটা একটা থেকে দুটো তৈরি হলো, মানে কোষ হয়নি আর কি, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। কি বলা হলো? নিউক্লিক অ্যাসিড। এবার নিউক্লিক অ্যাসিডটা ধীরে 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 কি একটা প্রোটিনের খাপের মধ্যে থাকতে শুরু করলো, তাহলে প্রোটিনের খাপের মধ্যে পেঁচানো নিউক্লিক অ্যাসিডের ছবিটা আগে তোমরা বলতে পারবো নাম কি হবে? এই দেখো প্র্যাকটিস, এই যে এটা হচ্ছে প্রোটিনের খাপ,
এর ভেতরে নিউক্লিক অ্যাসিড আছে। এই ছবিটা কিসের মনে হচ্ছে? কন্টাক্ট লাগছে উত্তর হচ্ছে কি ব্যাকটেরিয়া। তাহলে পৃথিবীতে প্রথম যে জীব সৃষ্টি হলো সেটা কেমন ছিল? ব্যাকটেরিয়া প্রকৃতি। এবার শুনুন, প্রাথমিক দিনে পৃথিবী থেকে অক্সিজেন ছিল কি ছিল না? ছিল না, এখনো ছিল না। তাহলে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হলো তারা কি, আচ্ছা জীব কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কিন্তু প্রথম দিকে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হলো সেই ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বাঁচতে পারতো। কিছুদিন যাবার পর দেখলো যে পৃথিবীতে সূর্যের আলো অ্যাভেলেবেল, মানে তাও কয়েক লক্ষ বছর। তাহলে তখন কি হলো, এদের মধ্যে একটা রঞ্জক পদার্থ তৈরি হলো যেটা কালার ছিল সবুজ, তার নাম কি হবে? ক্লোরোফিল। ক্লোরোফিল। এবং ক্লোরোফিলের মূল বৈশিষ্ট্য কি সূর্য থেকে আলো সংগ্রহ করতে পারে এবং শরীরের মধ্যে শর্করা তৈরি করতে পারে। তারপরে তো যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে তার নাম কি? শৈবাল। কি ছিল? শৈবাল। তাহলে আগে কিন্তু বড় গাছ আছে না, কিন্তু শৈবাল এসেছিল। তাহলে ব্যাকটেরিয়া থেকে শৈবাল তৈরি হলো। এবার শুনুন, তাহলে শৈবাল সবুজ কালারের হয়। শৈবাল কি করে? সূর্যের আলো প্রচুর পরিমাণে গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে। সারা সমুদ্রে যদি শৈবাল ছিটিয়ে যায় তাহলে কত শৈবাল, কত অক্সিজেন তৈরি হচ্ছে। এইভাবে ধীরে ধীরে পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ অক্সিজেন তৈরি হয়ে গেল। আচ্ছা এবার বুঝো, যেই অক্সিজেন তৈরি হয়ে গেল এরপরে যে নতুন জীবগুলো তৈরি হচ্ছে তারা কিন্তু অক্সিজেনের সাহায্যে বেঁচে থাকতে পারছে। হয়ে গেল। তাহলে প্রাথমিকভাবে পৃথিবীতে অক্সিজেন কিভাবে সৃষ্টি হলো? লেখা আছে, আমি ছোট করে বলে দেবো। আমরা কিন্তু বুঝতে পারছি কি বুঝতে পারবেন? তৈরিটা হলো প্রথমত ব্যাকটেরিয়া হলো। ব্যাকটেরিয়ার মধ্যে একটা বিশেষ ব্যাকটেরিয়ার মধ্যে কি না না ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ তৈরি হয়। আচ্ছা এবার তাকাও, 230 পাতা বার করো। 230 পাতা 2 নাম্বার কোশ্চেন। আদিম পৃথিবীর বায়ুর উপাদানে কোন গ্যাসগুলির পরিমাণ বেশি ছিল? একটা বেসিক জিনিস বলে দিচ্ছি, যত রাজ্যের হচ্ছে ওই গ্রিন হাউস গ্যাস আছে সেগুলোই ছিল। দেখো মিথেন ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, সালফার ডাই অক্সাইড ছিল, তারপর ছিল। আচ্ছা এরপরে হ্যাঁ এই একটা ভালো জিনিস তোমাদের বইতে দিয়েছি, অক্সিজেন কিভাবে জীবের ক্ষতি করে, মানে আমরা যে অক্সিজেন নিচ্ছি আমাদের ক্ষতি হচ্ছে। কি করে হলো? ওর মধ্যে অনেক বায়ু জীবাণু আচ্ছা শোনো, দেখো আমরা জল খাই, আমি খাই না আচ্ছা ভালো করে শুনো, আমাদের শরীরের 90% কাছাকাছি জল আছে, আর আমাদের হাড়গুলো বেশি পারে 75% কাছাকাছি জল আছে। এবার শোনো, জলের সঙ্গে H2O, আমরা আরো অক্সিজেন গ্রহণ করছি, তাহলে O2 গ্রহণ করছি, তাই তো? এই জল এবং অক্সিজেন আমাদের শরীরের কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জুড়ে যায়, জুড়ে গিয়ে তৈরি করে H2O2, এর নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড। আচ্ছা তো এই হাইড্রোজেন পার অক্সাইড কি খুবই ক্ষতিকর, যদি আমাদের চোখে লাগে চোখের ক্ষতি হয়ে যায়, হাতে পায়ে লাগলে পুড়ে যায় শরীর পুড়ে যায় না, শরীরের ক্ষতি হয়। যদিও হাইড্রোজেন পার অক্সাইডকে অনেক সময় ডাক্তারখানায় ব্যবহার করা কি করতে হবে? মানে না, অনেকের কানে পোকা ঢুকে যায়, পোকা বের হয় না, তখন ইনজেকশনের সাহায্যে হাইড্রোজেন পার অক্সাইডের জলের মিশ্রণকে যদি স্প্রে করা হয় পোকা কষ্ট হবে, ওটা আলো দিলে পারে বাবা আলো দিলে তো চলে আসে যে যেমন ব্যবহার করে। এই তাহলে অক্সিজেন কেন ক্ষতিকারক বুঝতে পারলাম। আচ্ছা এরপরে এবার একটা কথা বলো তো, তাহলে অক্সিজেন যদি কোষে তৈরি হয় তাহলে কোষও তো নষ্ট হয়ে যাওয়ার কথা, কোষ নষ্ট হয়ে যায় না কেন? আমাদের কোষের নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে যেটা ও হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে ফেলে আছে। আমাদের কোষের মধ্যে আমাদের শরীরে যকৃৎ আছে, যকৃৎ কেন ভাইটাল? সবথেকে ক্ষতিকর পদার্থ হাইড্রোজেন পার অক্সাইড আমাদের যকৃতে চলে আসে। যকৃতের মধ্যে একটা এনজাইম আছে, এনজাইম মানে উৎসেচক, আগে পড়েছো তাই তো? এই উৎসেচকের নাম হচ্ছে জাইমেজ। উৎসেচকের নাম কি কি বললাম তো? সরি ক্যাটালিজ। ক্যাটালিজ ক্যাটালিজ হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক। আচ্ছা এই শরীরে ক্যাটালিজ কি? তার মানে এই চলবে এই সিগন্যালে আবার ভুঁড়ি বেড়ে যাবে, সমস্যা আছে। ভুঁড়ি বেড়ে যাবে আচ্ছা এবার শুনে ক্যাটালিজ এনজাইম ভাঙে কি করে? কি বললা? H2O2 কে ক্যাটালিজ এনজাইম ভাঙে কি করে? ভেঙে দেয় দুটো জিনিসে, হাইড্রোজেন জল এবং অক্সিজেন মিলে।
এবার বলো তো জল কি আমাদের জন্য ক্ষতিকারক? হ্যাঁ অক্সিজেন কি আমাদের জন্য ক্ষতিকারক? হ্যাঁ মানে সাধারণত না, সবই হ্যাঁ। তোমরা শুধু তুমি তো অক্সিজেন বলছিলে তোমার গা তো ভরে যায়। হ্যাঁ। আচ্ছা এরপরে তাহলে যদি না খাই তাহলে পড়ে যাবো বলছে দেখো বোম বানাতে হয় কি করে লেখা আছে। ওরা বোম বানাও বাড়িতে। ও মানো না দুয়ের পর কত বলেছো দুয়ের পর কি বললা তাহলে বের করে ছয়। নাইট্রোজেন আছে কিনা? নাইট্রোজেন কোথায় পাবো? নাইট্রোজেন বাতাসে আছে তো। নাইট্রোজেন আছে বাতাস সবচেয়ে বেশি নাইট্রোজেন আছে খুঁজে বের করতে হলে বোম বানাবো 8 নাম্বার কোশ্চেন নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের ব্যবহার। বোম বানাতে তৈরি করা হয়। কোনে ব্যাকটেরিয়া বড় না নেক্সট পড়ে বোম করা লাগে, বোম বলি দেখো। আজকে করা কত আজকে করা কত আজকে আজকে আমি পড়াবো বলেছি আমি করতে এটা আঙ্কেল বড় বাড়ি করতে দেবে না পরের দিন রবিবার ওই বোম বানি দেখাবা। ওই বোম বানাবো কিন্তু বোম বানাতে আচ্ছা এরপরে 9 নাম্বার কোশ্চেন কার্বোজেন। তারপরে দেখো শতকরা 5 ভাগ কার্বন ডাই অক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে। 5 ভাগ মানে 100% হলে 5%ই কার্বন ডাই অক্সাইড 5% কার্বন ডাই অক্সাইড 9% অক্সিজেন। আচ্ছা এটা যাদের নিউমোনিয়া রোগ হয় তাদেরকে দেওয়া হয়। আরো তো আছে, আর কি রোগ আছে কি যেন ছিল? পেনিসিলিন মানে পেনিসিলিন মানে একটা শব্দ। ও দাদা বলছে ওই তাও ভালো করে সাপের বিষ ওনার গায়ে ইনজেকশন করে কি সাপের বিষ গুড়ার গাই সাপের বিষ ঘোড়ার গায়ে ইনজেকশন করে ভ্যাকসিন করে দেয়। কিছু হয় না ওটা সাপেরই মানে সাপের পেশেন্ট এটা কি বলে তো কি ওরে কি আরে কি রেখে দেয়? ওরা তো জিমি থাকে না যেমন ওরা ঘোড়া বলতে কি বলতো ঘোড়া হবে তো বটে। তারপরে যে সিরাম তৈরি হয় সিরামটা বার করে সিরাম মানে কি হচ্ছে ভিটামিন সি সিরাপ দিতে হবে। হ্যাঁ ভিটামিন সি দাও আর সিরাপে ক্রিমের মতো 11 নাম্বার কোশ্চেন অক্সিজেনের মতো অমৃতা পারবে। কি অমৃতা বলো অক্সিজেন দেখতে কেমন? সাদা লাল নীল কোন কালারের? হ্যাঁ বল নাই করে বল নাই এরা আমি ওরা গল করে 500 দাও এবারটা ধরো একটু হয়ে গেছে ও দাদা ও দাদা ওটা ঠিক করলো ভাই ভাই শেষ হয়ে গেছে না লাগাও একটু নিচে দাঁড়াও এদের ছুটি দিয়ে 5 মিনিট দাঁড়াও। এই অমৃতা বলো কি বলবো অক্সিজেনের গন্ধ কেমন? এই গন্ধ বলেছি গন্ধহীন গন্ধ এবার গন্ধহীন ধরনের গ্যাসের পদার্থ আচ্ছা এরপরে অক্সিজেন বাতাস থেকে ভারী না হালকা? আরে হালকা ভারী। অক্সিজেন বাতাস থেকে ভারী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অক্সিজেনকে 0 ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন জলে দ্রবীভূত হয়। হচ্ছে 4 নাম্বার অক্সিজেনকে যদি একদম জমাট বাঁধানো হয় না 0 ডিগ্রিতে একটা নির্দিষ্ট পরিমাণ হয় 14.6 মিলি। ওই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা জমাতে পারবো কি করে দাদা? ও কার্বন ডাই অক্সাইড দেখে দেখেছো আমরা যদি ওই পয়েন্টগুলো এরপরে অক্সিজেনের হিমবাহ স্ফুটনাঙ্ক। ও দাদা আমরা যদি এটা বেলুন ফুলিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয় কি তুমি কি করে আমরা তো যখন বিকেলে খাই যখন খাতায় লিখে বসে না তো না লিখে বলি। কিন্তু আমি শুনি ও লিখতে পারি আর তোমার এই ফালতু কোশ্চেনের জন্য গল্প হচ্ছে। করতে যাবে দা 500 এই গাড়িটা ভাঙতে হবে না? ওদা কুলা বেদা তুমি মারছো ওকে বলো কোথায় মার খাবো? হাতে মারো সাব্বাস। জোরে মারবা হ্যাঁ পুজো মারবা দেখি, দেখি, দেখি।
নিতে যাবো না। ওটা আচ্ছা এরপরে অক্সিজেনের হিমাঙ্ক -218°C এবং পূর্ণাঙ্ক -183°C। অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, মুখস্থ করে রাখো, সংকেত সহ করে। কি গো 9 পরে দিচ্ছি 11, এবারে 12। অক্সিজেন কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনীভূত হয়? উত্তর হচ্ছে -183°C। আচ্ছা অক্সিজেন জমাট বেঁধে গেলে কোন রং ধারণ করে? উত্তর হচ্ছে নীলাভ। ঠিক বলছিলাম। অ্যামোনিয়ার বাতাসে পড়লে কি রং উৎপন্ন হয়? হ্যাঁ অ্যামোনিয়ার বাতাসে পড়লে কি রং উৎপন্ন হয়? হলুদ 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 অ্যামোনিয়া ইজ ফোর। হলুদ 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 অ্যামোনিয়াকে বাতাসে পড়ে হলুদ আমাকে বল কি রং? হলুদ 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 অ্যামোনিয়া ইজ ফোর কি আমার নাম হলুদ, নাম হচ্ছে বাদামি। বিটুল স্যার বলে হ্যাঁ বাদামি দে হলুদ বেশি মনে আমাদের স্কুলে অন্য কিছু বলেছে। আমার স্কুল হলুদ বলে বাদামি তাহলে স্কুল হলুদ বলে অ্যামোনিয়া NH3 NH3 কিন্তু অক্সিজেনের সঙ্গে পুরো হয়, তাহলে তৈরি হবে হচ্ছে আসলে হলুদ বলে আরে যেটা কর্ণ সেটা কর্ণ। আচ্ছা এরপরে অক্সিজেনের ব্যবহার সর্ববল একটা অক্সিজেনের ব্যবহার হলো অক্সিজেনের ব্যবহার অক্সিজেনের দহনে সাহায্য করে, মানে জ্বলতে সাহায্য করে। ছালাই দিতে সাহায্য করে। ঝালাই করছে নিমাটা বল বলবো অক্সিজেনের একটা ব্যবহার হলো বলো দাদা আমি। ওটা আমি বলবো একটা বলো, আমি বলবো। ওটা আমি বলবো এই যে বলে দিই ওটা আরে কি বলে দিই ইস্পাত তৈরি কাঠখড় হ্যাঁ বল। বাড়িঘর আচ্ছা এটা হলো কার্বোজেন। বলতো কার্বোজেন কোন কোন গ্যাসের মিশ্রণ? এবং অক্সিজেনের কারণ। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। দিকে দিকে বলেছে 13 নম্বর কোশ্চেনে 13 নম্বর কোশ্চেনে প্রথমত অক্সিজেনের ব্যবহার তো আসবে। আচ্ছা যদি ব্যবহার নাও আসে শর্ট কোশ্চেন আসবে। কোনটা ব্যবহার অক্সিজেন ব্যবহার হাসপাতালে তো হালকা বলতে হবে দাদা। আচ্ছা 15 নম্বর কোশ্চেন। হ্যাঁ 13 পরে 15 কত নম্বর ওটা আপনি দিও বলুন দাদা। ওরা কোনটা হাসাচ্ছে এখান থেকে আচ্ছা শোনো পারমাণবিক অক্সিজেন কিভাবে তৈরি করা হয়? উচ্চ উষ্ণতায় যদি অক্সিজেনকে রাখা হয় তাহলে পারমাণবিক অক্সিজেন পরমাণুর সঙ্গে চিহ্ন কি? অক্সিজেন পরমাণুর চিহ্ন কি? অক্সিজেনের পরমাণু 2 বলবো 17/8 শূন্য। ওরে অক্সিজেনের চিহ্ন কি? ও O2 হচ্ছে অক্সিজেনের সংকেত। হ্যাঁ, সংকেত চিহ্ন। আচ্ছা O2 অক্সিজেন গ্যাসকে যদি আমরা উচ্চ তাপমাত্রায় তড়িৎ বিভবের মধ্যে রাখি তাহলে অক্সিজেন থেকে অক্সিজেন পরমাণু তৈরি হয়, সেটা বলে পারমাণবিক অক্সিজেন। এটা হচ্ছে খুব শক্তিশালী জারণ ধর্ম দেখায়। আচ্ছা বুঝতে রাখো। এরপরে কোনটা দিলা 15 করে 15 দিয়েছি। এরপরে যদি 17 বিভিন্ন ধাতুর উপরে অক্সিজেন যুক্ত থাকে। আচ্ছা বলো তো সোনা প্লাটিনাম এগুলো দামি ধাতু। ইত্যাদি দামি ধাতু। এদের উপরে কি এদের সঙ্গে কি অক্সিজেন বিক্রিয়া করে নাকি করে না? করে না, করে না। তাদের করে না। কম হয়, তাদের এদের দাম কম। বেশি। আচ্ছা এরপরে কিন্তু সোডিয়াম পটাশিয়াম খুব বেশি হয়। আচ্ছা এরপরে 18 দহনে সাহায্য করে একটা গ্যাসের নাম কি হবে? অক্সিজেন। অক্সিজেন। দহন মানে কি? পোড়ানো। তখন মানে পুড়ে যাওয়া হ্যাঁ? মরে যাওয়া 16 দিনই 17 আচ্ছা এরপরে আচ্ছা পরের দিন দিয়ে অক্সাইড পড়বো। 19 নম্বর কোশ্চেন বলতে থাকবো। দাদা টেক্সটে বলো। টেক্সট বলে তো অক্সাইড যৌগ গঠন হয় কোনটি? 19 তারিখ। এই মুহূর্তে দাদা দাদা এ করলো ওদের আবার সর্ব কি বলবো? বাস স্পিড হয়ে অক্সিজেনের ব্যবহার আমরা করি। মানে এক একটা বাড়ি আসলে